কেরালায় একের পর এক মানুষ মারা যাচ্ছে। প্রথম দিকে ডাক্তাররা বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। শুধুমাত্র সাধারণ জ্বর আর শ্বাসকষ্টেই এক রাতেই সব শেষ। পুরো রাজ্য যখন এই মৃত্যুর কারণ খুঁজতে থাকে তখন এমন কিছু বের হয় যা কেউ কল্পনাতেও আনতে পারে না। ঠিক কী কারণে এই সব ঘটেছে তা জানাতে আজকের মুভি 2019 সালের ভাইরাস। তো গল্পের শুরু হয় কেরালায়। সেখানে আমরা পরিচিত হই আবিদের সাথে, যে কাজিকোড় মেডিকেল কলেজে ডাক্তার হিসেবে কাজ করে। তার গার্লফ্রেন্ড সারাও এই একই প্রফেশনে আছে, তবে তাদের সম্পর্কের অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না। একদিন ভোরে সারা আবিদকে মেসেজ দেয় তার বিয়ে ঠিক হয়ে গেছে আর সে আজ সকাল 10টায় নিজ বাড়ি চলে যাচ্ছে। আবিদ মেসেজটা দেখে, তবে কোনো রিপ্লাই দেয় না, কারণ ঠিক সেই সময় মেডিকেল কলেজের কর্মীরা গত 6 মাসের বেতন না পেয়ে ধর্মঘট করছিল। বাবু নামের কর্মচারীদের নেতা সাফ জানিয়ে দিয়েছে বেতন না পাওয়া পর্যন্ত তারা আর কাজ করবে না। কিন্তু হসপিটালের প্রধান বাবুর সাথে কথা বলে তাকে আশ্বাস দেয় 1 সপ্তাহের মধ্যে সবার বকেয়া তারা মিটিয়ে দেবে। এই আশ্বাস পেয়ে ধর্মঘট শেষ হয় আর সবাই তাদের কাজে ফিরে আসে। আবিদ তখন তার এক বন্ধুর ডিউটি শুরু হওয়ার অপেক্ষা করছিল। এদিকে হসপিটালের রোগীদের অবস্থা ভয়ানক হতে শুরু করেছে, তাই সময় নষ্ট না করে তারা রোগী দেখা শুরু করে। ঠিক তখনই রোশন নামের এক ব্যক্তি হসপিটালে ভর্তি হয়। তার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল। আবিদ যখন সারাকে বিদায় জানাতে যাওয়ার কথা ভাবছিল তখনই রোশনের অবস্থা আরো খারাপ হয়ে যায়। তারপর আবিদ সারার কাছে যায়, তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সারা তখন ভীষণ রেগেছিল আর কথার মাঝখানে সে আবিদকে চড় মেরে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই আবিদের বন্ধুর ফোন আসে। রোশনের অবস্থা ক্রিটিক্যাল। আবিদ দ্রুত দৌড়ে যায় রোশনকে বাঁচাতে, তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রোশন মারা যায়। এরপর হসপিটালের ডাক্তাররা রোশনের লক্ষণগুলো নিয়ে আলোচনা করে, কারণ এমন লক্ষণ তারা আগে কখনো দেখেনি। তাদের সিনিয়র ডক্টর এসে জানায় গীতা নামের তাদের কলেজের নার্স গতকাল ভাইরাল ফিভার নিয়ে ভর্তি হয়েছে, তাই সবাই যেন তার দিকে নজর রাখে। এদিকে রাজ্জাক নামের আরো একজন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়। তার মেয়ে সুহানা তখন কলেজে ছিল। একজন ডাক্তার রাজ্জাকের মেডিকেল রিপোর্ট নিয়ে সুহানাকে দিতে চায়, তবে সুহানা ততক্ষণে কলেজে বেরিয়ে গেছে। পরে সেই রিপোর্ট সুহানার এক বন্ধুর কাছে দিয়ে আসা হয়। সুহানার বন্ধু তাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ সুহানা ততক্ষণে রাস্তার মাঝখানে জ্ঞান হারিয়ে পড়ে গেছে। অন্যদিকে কাজিকোড় মেডিকেল কলেজে অনু নামে আরেকজন ডাক্তার আছে, যার স্বামী একই হসপিটালে অন্য ডিপার্টমেন্টের ডাক্তার। তার স্বামী সেদিন একটা অদ্ভুত কেস দেখে। সেই রোগীর নাম ছিল প্রদীপ। প্রথমে প্রদীপের সাধারণ জ্বর ছিল, তার বিপিও ছিল নর্মাল। ডাক্তাররা ভেবেছিল হয়তো ডেঙ্গু হয়েছে, কিন্তু রিপোর্টে আসে নেগেটিভ। অথচ মাত্র 5 ঘন্টা পরেই প্রদীপের বিপি ডাবল হয়ে যায়। তার শুরু হয় বমি আর প্রচন্ড শ্বাসকষ্ট। তার আচরণ বদলে যায় আর কোনো ওষুধেও কাজ হচ্ছিল না। অবস্থার সংকটাপন্ন হলে ডাক্তাররা তাকে এমআরআই করতে নিয়ে যায়, কিন্তু সেখানেই প্রদীপের মৃত্যু ঘটে। অন্যদিকে অনু তার স্বামীর কাছ থেকে প্রদীপের কেস জানার পর তার মনে একটা খটকা লাগে। সে জিজ্ঞেস করে এই রোগ কি একজনের থেকে অন্যজনের শরীরে ছড়ায়? তার স্বামী বলে হ্যাঁ, কারণ একই লক্ষণ নিয়ে আখিলা নামের এক নার্সও ভর্তি হয়েছে। আখিলা অন্য একটা হসপিটালে প্রদীপের দেখাশোনা করছিল, তাই আখিলা তখন আবিদকে জানায় এই ভাইরাস প্রচন্ড সংক্রামক, কারণ তার হসপিটালেও কয়েকজন একই লক্ষণ নিয়ে অন্য হসপিটালে ভর্তি হয়েছে। এদিকে নার্স গীতা আর রাজ্জাকের মেয়ে সুহানার অবস্থাও প্রদীপের মতো হতে থাকে। তাদের বিপিও ডাবল হয়ে যায় এবং তারাও মৃত্যুবরণ করে। রাজ্জাকের পরিবারে ইতিমধ্যে 2 জন মারা গেছে। পরিস্থিতি যে কতটা ভয়ানক হতে যাচ্ছে সেটা ডাক্তাররা টের পাচ্ছিলেন। তার সাথে সাথে সবার ব্লাড স্যাম্পল সংগ্রহ করে ভাইরাল রিসার্চ সেন্টারে তারা পাঠিয়ে দেয়। ডাক্তার সুরেশ সেই স্যাম্পল পরীক্ষা করে শিউরে ওঠে। সে কনফার্ম করে যে এটাই সেই প্রাণঘাতী নিপা ভাইরাস। তাই দেরি না করে স্বাস্থ্যমন্ত্রী পরিমিলা, ডিস্ট্রিক্ট কালেক্টর আব্রাহাম আর হেলথ সার্ভিসের ডাক্তার স্মৃতিকে খবর দেওয়া হয়। সবাই মিলে জরুরি মিটিংয়ে বসে। সুরেশ সবাইকে জানায় যে নিপা ভাইরাস এমন এক শত্রু যার কোনো ভ্যাকসিন নেই, আর এই ভাইরাসে আক্রান্ত প্রতি 100 জনের মধ্যে 75 জনই প্রায় মারা যায়। জাস্ট চিন্তা করো, শুরুতে যখন 7 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় তখন তাদের মধ্যে মাত্র রাজ্জাক আর নার্স আখিলাই বেঁচে ছিল। সুরেশ বলে প্রথম যে ব্যক্তি আক্রান্ত হয়েছে সে মারা যাওয়ার আগে অন্তত 25 জনের সংস্পর্শে এসেছে, আর এই 25 জন যদি অন্য কারোর সাথে মেশে তাহলে এই সংখ্যাটা দাঁড়াবে 1000-এ। মোট কথা এটা এখনই থামাতে না পারলে পুরো শহরটাকেই ঘিলে খাবে। সুরেশের কথা শুনে স্বাস্থ্যমন্ত্রী একবারে থমকে যায়, কারণ পরিস্থিতি কতটা ভয়াবহ সেটা সে বুঝে গেছে। সুরেশ তখন আরো জানায়
নিপা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড 21 দিন, অর্থাৎ আজ থেকে যদি কেউ আক্রান্ত হয় তাহলে তার লক্ষণ দেখা দিতে 21 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তাই সরকার তড়িঘড়ি করে আক্রান্ত দুটো জেলাকে পুরোপুরি লকডাউন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঘরে বসে থাকলে তো এই সমস্যার সমাধান হবে না। বিষয়টা স্বাস্থ্যমন্ত্রী পরিমীলা খুব ভালো করে বুঝতে পারে, তাই সে দেরি না করে অফিসারদের জন্য একটা বিশেষ কন্ট্রোল রুম তৈরি করে। এই দায়িত্ব তুলে দেওয়া হয় ডক্টর স্মৃতির হাতে। সে একদল দক্ষ আর সাহসী কর্মী নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ে, আর তাদের মিশন ছিল একটাই, এই ভাইরাস ছড়ানোর পথ খুঁজে বের করা। তাই তারা ফোকাস করে সেই মানুষটার উপর যাকে বলা হয় ইন্ডেক্স বা জিরো পেশেন্ট, মানে যার থেকে পুরো সংক্রমণটা শুরু হয়েছিল। আর এই কেসে সেই মানুষটা ছিল জাকারিয়া। জাকারিয়া মারা যাওয়ার আগে ঠিক কার কার সাথে দেখা করেছিল কিংবা কার কার সংস্পর্শে এসেছিল সেই প্রত্যেকটা মানুষকে খুঁজে বের করা এখন সবচেয়ে বড় টাস্ক। ডাক্তার স্মৃতি সবাইকে একটা করে কন্ট্যাক্ট লিস্ট দিয়ে 3টে জিনিস জিজ্ঞেস করতে বলে। প্রথমত, তারা কি সরাসরি জাকারিয়ার স্পর্শে এসেছিল? সেকেন্ড হচ্ছে, তারা কি তার কোনো ব্যবহৃত জিনিসপত্র স্পর্শ করেছে? আর তৃতীয়, তারা এখন কার কার সাথে মিশছে? কারণ এই 3টা প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে এই ভাইরাস ঠিক কতদূর পর্যন্ত ছড়িয়ে গেছে। তবে এই সার্ভে থেকে এক ভয়ানক তথ্য বেরিয়ে আসে, প্রায় 2853 জন মানুষ কোনো না কোনোভাবে রোগীদের সংস্পর্শে চলে এসেছে। আর এর মধ্যে 291 জন ছিল একদম সরাসরি কন্টাক্টে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই 291 জনের মধ্যে ডাক্তার আবিদও ছিল। আর ডক্টর নিজেও জানতো না যে সে এই তালিকায় আছে। পরিস্থিতি কতটা ভয়ানক সেটা বুঝতে পেরে সে নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবে নিজেকে আইসোলেট করে নেয়। এদিকে পুরো মেডিকেল কলেজ রাতারাতি আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত হয়ে পড়ে। সাধারণ রোগীদের অন্য হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। ডাক্তাররা পিপিই কিট পরে যুদ্ধের ময়দানে নামে। একবার কল্পনা করো, এই প্লাস্টিকের মতন পোশাক পরে গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা রোগীদের সেবা করা কতটা কষ্টের। কিন্তু তারপরেও তারা থেমে থাকেনি। তবে পরিস্থিতি ছিল আরো কঠিন, কারণ রোগীদের কাছে তাদের পরিবারের সদস্যদেরকেও যেতে দেওয়া হচ্ছিল না। দূর থেকে প্রিয়জনদের তাকিয়ে দেখা ছাড়া তাদের কিছুই করার ছিল না। অন্যদিকে নার্স আখিলা জানতো সে আর বাঁচবে না, তাই সে কাঁপা কাঁপা হাতে তার স্বামীর উদ্দেশ্যে একটা চিঠি লিখে দেয়। ফাইনালি আখিলার মৃত্যু হলে এটা ছিল সবচেয়ে বড় ধাক্কা। আখিলা মারা যাওয়ার পর নিয়ম অনুযায়ী তার লাশ পরিবারের হাতে দেওয়া সম্ভব ছিল না, কেননা তার লাশ দাফন করার জন্য কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার রাজি হচ্ছিল না। তখন কালেক্টর আব্রাহাম সবার সামনে দাঁড়িয়ে বলে, যারা মানব সেবাকে নিজের ব্রত মনে করো শুধু তারাই থাকো। আব্রাহামের এই কথা শুনে কিছু সাহসী ড্রাইভার শেষ পর্যন্ত রাজি হয়। ঠিক এই সময় হসপিটালের প্রধান সেই ধর্মঘট করা কর্মী নেতা বাবুকে ডেকে পাঠায়। সে বাবুকে বলে, এই কঠিন সময়ে তোমাদের সাহায্য খুবই প্রয়োজন, তাই তুমি যদি এখন কাজ করো তবে তোমার চাকরিটা স্থায়ী করে দেওয়ার ব্যবস্থা করব। বাবু নিজের পরিবারের ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়ে যায়। ওদিকে আখিলার স্বামী যখন শেষ চিঠিটা পায় তখন সে একদম স্থির হয়ে পড়ে। সে কোনো কথাই বলতে পারছিল না। আখিলা লিখেছিল, আমি জানি আমি আর ফিরবো না, আমাদের ছেলের খেয়াল তুমি সাবধানে রেখো। শেষ পর্যন্ত বাবুর সহযোগিতায় আখিলার শেষ কৃত্যি সম্পূর্ণ করা হয়। কিন্তু লড়াই কি এখানে শেষ? একদম না, কারণ আবিদের গার্লফ্রেন্ড সারাও এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ভাইরাস কি শুধু জাকারিয়া থেকে ছড়াচ্ছে নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? লড়াইটা এখন আর শুধু হসপিটালে সীমাবদ্ধ নেই, এটা এখন প্রতিটা মানুষের বেঁচে থাকার লড়াই হয়ে দাঁড়িয়েছে। আবিদ সারাক্ষণ নিজের মধ্যে একটা অপরাধ বোধে ভুগছে। তার মনে হচ্ছে যে সে যদি সারার সাথে দেখা না করত তাহলে সারাও হয়তো এই মরণ ব্যাধিতে আক্রান্ত হতো না। এদিকে সারার শরীর একদম ভেঙে পড়েছে, তার মধ্যেও নিপা ভাইরাসের সব লক্ষণ স্পষ্ট। এবার পরিচয় হয় বিশু আর আঞ্জলি নামের এক দম্পতির সাথে। তাদের ভালোবেসে বিয়ে ছিল, তাই পরিবার থেকে তারা কোনোদিনই সাপোর্ট পায়নি। তবে ভাগ্যের পরিহাস দেখো, আঞ্জলিও আজ এই ভাইরাস আক্রান্ত হয়েছে। বিশু পাগলের মতন হসপিটালের সামনে ঘুরে বেড়াচ্ছে একবার তার স্ত্রীকে দেখার জন্য, কিন্তু কড়া নিরাপত্তার কারণে তাকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। তবে বিষ্ণুর এই হাহাকার ডক্টর আবিদের চোখে পড়ে, তাই আবিদ নিজের কষ্টের সাথে বিষ্ণুর কষ্টটাকেও মিলাতে পারে। তাই সে ঝুঁকি নিয়ে বিষ্ণুকে লুকিয়ে আঞ্জলির কাছে নিয়ে আসে। প্রিয়তমা স্ত্রীকে ওই অবস্থায় দেখে বিষ্ণু কান্নায় ভেঙে পড়ে। সে হয়তো জানতো এটাই তাদের শেষ দেখা। অন্যদিকে আবিদ দূর থেকে দাঁড়িয়ে সারার দিকে তাকিয়ে এই একই যন্ত্রণা অনুভব করছিল। এভাবে কিছুক্ষণ পর খবর আসে নিপা ভাইরাসে আরো 3 জনের মৃত্যু হয়েছে, আর এই 3 জনের মধ্যে ছিল সেই আঞ্জলি।
কিন্তু এখানেই শেষ নয়। আঞ্জলির সংস্পর্শে থাকার কারণে বিষ্ণু নিজেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। হসপিটালের চারিদিকে তখন শুধু কান্না আর আহাজারির শব্দ। এদিকে ডক্টর সুরেশও বসে নেই। সে বুঝতে পারছিল শুধু চিকিৎসা দিয়ে এটাকে থামানো যাবে না, এটাকে থামাতে হলে জানতে হবে এই ভাইরাসের উৎস কোথায়। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সোজা চলে যায় জাকারিয়ার বাড়িতে। এবার জাকারিয়ার বাড়িতে গিয়ে তারা প্রচুর গাছপালা জঙ্গল দেখতে পায়। এছাড়াও সুরেশ দেখতে পায় এই এলাকাটা যেন একটা বাদুরের রাস্তা না। অন্যদিকে ডাক্তার অনুও দমে যাওয়ার পাত্র নয়। সে প্রদীপের বাড়িতে গিয়ে খোঁজ নিতে শুরু করে। সেখানে সে জানতে চায় প্রদীপের সাথে জাকারিয়ার কোনো কানেকশন ছিল কিনা, কারণ এই রহস্যের জট খুলতে হলে জানতে হবে শহর জুড়ে এই ভাইরাস ছড়ালো কি করে। তোমাদের কি মনে হয় ডাক্তার সুরেশ কি জাকারিয়ার বাড়িতে গিয়ে এমন কিছু খুঁজে পাবে যা এই ভাইরাসকে থামাতে পারে? উত্তরটা কমেন্টে জানিও। যাই হোক, হসপিটালের চারিপাশ তখন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। রাজ্জাক সাহেব যে এতদিন নিজের জীবনের সাথে লড়াই করছিল সেও শেষ পর্যন্ত মারা যায়। তার পরিবারের কথা একবার চিন্তা করো। একদিকে সুহানা চলে গেছে, এখন বাবাও নেই। রাজ্জাকের পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে বলতে থাকে অন্তত একবার যেন তাকে শেষবারের মতো দেখানো হয়। কিন্তু এই ভাইরাস এতটাই ছোঁয়াচে যে লাশ ছোঁয়া তো দূরের কথা, তার কাছে যাওয়াও বিপজ্জনক। শেষমেশ স্বাস্থ্যমন্ত্রী পরিমীলা মানবিক দিকের কথা চিন্তা করে সেফটি নিশ্চিত করে এবং শেষবারের মতন তাকে দেখা করার অনুমতি দেয়। কড়া নিরাপত্তার মধ্যে পরিবারের সামনে রাজ্জাক সাহেবের দাফন সম্পন্ন করা হয়। এখন রাজ্জাকের পরিবারে শুধু তার স্ত্রী আর ছোট ছেলে ইয়াইহা বেঁচে ছিল। ডাক্তার সুরেশ দাফনের পর ইয়াইহার সাথে কথা বলতে যায়। এখানে সুরেশ জানতে চায় জাকিরিয়া কি কোথাও যেত কিংবা কোনো কিছু খেত। ইয়াইহা তখন একটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে জানায় জাকিরিয়া মাঝে মাঝে জঙ্গলে যেত আর সেখান থেকে বুনো ফল পেড়ে আনতো। এই কথা শুনে ডাক্তার সুরেশের মাথায় বিদ্যুৎ খেলে যায়। সে সোজাসুজি এবার জঙ্গলে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে দেখে অনেক ফল আধ খাওয়া অবস্থায় নিচে পড়ে আছে। এরপর ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ওগুলো কোনো পাখির কাজ নয়, বরং এই ফলগুলো খেয়েছিল বাদুর। রহস্যের ঝটটা যেন এবার একটু একটু করে খুলতে শুরু করে। এরপর সুরেশ সব অফিসারদের নিয়ে একটা জরুরি মিটিং এ বসে। সে পুরো ঘটনাটার টাইমলাইন ব্যাখ্যা করতে থাকে। সে জানায় এই ভাইরাসের শুরু হয় 4 মে, যেদিন জাকারিয়া প্রথম অসুস্থ হয়। তাকে প্রথমে পরমবত হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানে তার সাথে তার বাবা, মা আর বোনও ছিল। তবে আশ্চর্যের বিষয় হলো জাকারিয়ার মা কিন্তু আক্রান্ত হয়নি, কারণ সেই সময় হসপিটালের উটকো গন্ধ সহ্য করতে না পেরে সে তার শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ শক্ত করে চেপে ধরেছিল। ওই এক টুকরো কাপড়ই তাকে এই ভয়ঙ্কর ভাইরাস থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু দুর্ভাগা ছিল নার্স আখিলা। সে তখন কোনো প্রোটেকশন ছাড়াই জাকারিয়ার সেবা করছিল, আর সেখান থেকে ভাইরাসটা তার শরীরে ঢুকে পড়ে। এছাড়াও জাকারিয়ার স্পর্শে আসা 12 জনের মধ্যেও এই ভাইরাস ছড়িয়ে যায়। এরপর 5 মে যখন জাকারিয়ার অবস্থা একদম হাতের বাইরে চলে যায়, তখন তাকে আনা হয় এই মেডিকেল কলেজে, আর এখানেই সে মৃত্যুবরণ করে। এই সব কিছু শোনার পর স্বাস্থ্যমন্ত্রী বলে সবই মানলাম, কিন্তু বিষ্ণু আর আঞ্জলির শরীরে এই ভাইরাস এলো কি করে? ওরা তো জাকারিয়াকে চিনতই না, এমনকি ওই হসপিটালেও যায়নি। এই প্রশ্নের উত্তর শুনে পুরো রুম স্তব্ধ হয়ে যায়। আসলেই তো একই সুতোয় গাঁথা এই রহস্যের অন্য প্রান্তটা ঠিক কোথায় আছে? মিটিং রুমের গুমট নীরবতা ভেঙে ডাক্তার সুরেশ বলে 2 মে জাকারিয়া তার এক বন্ধুর চিকিৎসার জন্য এই মেডিকেল কলেজ হসপিটালে এসেছিল। ঠিক সেদিনই স্নেহা নামের এক মেয়ে তার মাকে নিয়ে এই হসপিটালে আসে, আর এই স্নেহা ছিল সেই বিষ্ণু আঞ্জলির দাম্পত্যের একই গ্রামের মানুষ। সুরেশ আরো বলে ভাইরাসটা সম্ভবত জাকারিয়া থেকে স্নেহের কাছে যায়, আর স্নেহার মাধ্যমে সেটা বিষ্ণু ও অঞ্জলির শরীরে পৌঁছায়। এখন এই তথ্য শুনতে যুক্তিযুক্ত মনে হলেও স্বাস্থ্যমন্ত্রী হঠাৎই একটা বোমা ফাটায়। সে সিসিটিভি ফুটেজ আর রেকর্ড চেক করে বলে 2 মে হসপিটাল আসা ব্যক্তিটা জাকারিয়া ছিল না, বরং সেটা ছিল তার ছোট ভাই ইয়াহিয়া। বিশ্বাস করো এই মুহূর্তে পুরো তদন্তটা একটা নতুন গোলকধাঁধায় আটকে যায়। পরিমীলা আরো বলে যে যদি জাকারিয়া ওই দিন হসপিটালে এসে না থাকে তাহলে এই রোগ ছড়ালো কিভাবে? তাহলে এটা কি কোনো সুপরিকল্পিত টেররিস্ট অ্যাটাক? কেউ কি ইচ্ছে করে এই ভাইরাস শহরে ছড়িয়ে দিচ্ছে? সবার মনে তখন সন্দেহ দানা বাঁধতে শুরু করে। তবে সুরেশ সেটা অস্বীকার করে বলে নিপা ভাইরাস বাদুর বা পশু থেকে মানুষের শরীরে আসে। এটা কোনো ল্যাবরেটরি বা মানুষের হাতে তৈরি হওয়ার সম্ভাবনা খুবই
কম। কিন্তু পরিমীলা সাফ জানিয়ে দেয়, যতক্ষণ না আপনারা এই অকাট্য প্রমাণ দিতে পারছেন, আমি কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছি না। এদিকে ডাক্তার অনুও বসে নেই। সে বিষ্ণুর সাথে দেখা করতে চলে যায় আর গিয়ে দেখে বিষ্ণু আর অঞ্জলির জীবনটা ছিল অভাব অনটনে ভরা। তারা এতটাই খারাপ অবস্থায় ছিল যে তাদের ঘর ভাড়া দেওয়ার সামর্থ্যও ছিল না। ঠিক সেই সময় অঞ্জলি জানতে পারে সে প্রেগনেন্ট। অভাবের সংসারে নতুন মানুষ এলে বিপদ আরো বাড়বে ভেবে তারা অ্যাবর্শন করার সিদ্ধান্ত নেয়। এই মানসিক যন্ত্রণায় বিশু এতটাই ভেঙে পড়েছিল যে সে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। অনু তখন ভাবতে শুরু করে, এই দম্পতি কি তবে কোনো ষড়যন্ত্রের শিকার, নাকি এর পিছনে অন্য কোনো লজিক আছে যা এখনো দেখা যাচ্ছে না। 5 মে যখন বিশুকে বিষ খাওয়ানোর কারণে হসপিটালে আনা হয়, তখন ঠিক কি ঘটেছিল সেই দিনটার মধ্যে লুকিয়ে আছে সব রহস্যের চাবিকাঠি। এবার পুরো তদন্ত যখন এক গোলক ধাঁধায় আটকে গেছে, তখন ডক্টর অনু দিনরাত এক করে 5 মে সে বিশেষ মুহূর্তগুলোর প্রতিটা তথ্য কালেক্ট করতে থাকে। এরপর সব কর্মকর্তাদের সামনে সে একটা প্রেজেন্টেশন দেয়। আর তখনই বোঝা যায় আসলে ওই দিন হসপিটালের গেটে ঠিক কি ঘটেছিল। 5 মে ছিল এই মুভির টার্নিং পয়েন্ট। ওই দিন একই সময়ে এই হসপিটালের গেটে 3টা আলাদা ঘটনা ঘটে। প্রদীপ তার বাইকে করে যাওয়ার সময় কুঞ্জু নামের এক ব্যক্তিকে লিফট দিয়েছিল। পথে তাদের বাইক অ্যাক্সিডেন্ট হয় আর কুঞ্জু তাতে চোট পেয়ে গেলে প্রদীপ তাকে নিয়ে মেডিকেল কলেজে আসে। ঠিক সেই সময় বিষ খাওয়ায় বিষ্ণুকে নিয়ে অঞ্জলি হসপিটালে পৌঁছায়। আর সেই একই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে মুমূর্ষু জাকারিয়াকেও হসপিটালের গেটে আনা হয়েছিল। এবার খেয়াল করো, এই 3 জনের মধ্যে আগে থেকে কিন্তু কোনো পরিচয় ছিল না। তবে হসপিটালের গেটের ওই 1 মিনিটের মধ্যেই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। জাকারিয়াকে যখন স্ট্রেচারে করে ভিতরে নেওয়া হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সে যন্ত্রণায় বমি করে দেয়। আর সেই বমির ছিটে গিয়ে পড়ে তার পাশে দাঁড়িয়ে থাকা অঞ্জলির গায়ে। ওদিকে জাকারিয়া যখন স্ট্রেচার থেকে পড়ে যাচ্ছিল, তখন মানবতার খাতিরে প্রদীপ এগিয়ে এসে তাকে জাপটে ধরে ফেলে। ব্যাস, এভাবেই কোনো পরিকল্পনা ছাড়াই স্রেফ এক মুহূর্তের অসাবধানতায় এই প্রাণঘাতী ভাইরাস প্রদীপ আর অঞ্জলির শরীরে ঢুকে পড়ে। ডক্টরের এই প্রেজেন্টেশনে পুরো রুম একদম স্তব্ধ হয়ে যায়। সবার কাছে এখন দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে, এটা কোনো টেররিস্ট অ্যাটাক নয়, এটা ছিল ভাগ্যের একটা নির্মম পরিণতি। আর জাকারিয়া ছিল সব সংক্রমণের মূল উৎস। তখন স্বাস্থ্যমন্ত্রী পরিমীলা এই তথ্য মেনে নিতে বাধ্য হয়। তবে লড়াই তখনও শেষ হয়নি, কারণ ডাক্তার অনু জানায় এখনো বড় দুটো প্রশ্ন আছে। প্রথমত, সারা কিভাবে এই ভাইরাসে আক্রান্ত হলো? সে তো 5 মে ওই গেটের আশেপাশে ছিল না। আর দ্বিতীয়ত, খোদ জাকারিয়ার শরীরে এই ভাইরাসটা এলো কোথা থেকে? এদিকে আবিদ যখন জানে যে সারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তখন সে নিজের জীবনের পরোয়া না করে তার পাশে গিয়ে দাঁড়ায়। অকাল মৃত্যুর ছায়া তখন হসপিটালের প্রতিটা বেডের কোনায় ছড়িয়ে পড়েছে। প্রশ্ন হচ্ছে, ডাক্তাররা কি পারবে এই মৃত্যুর খেলা বন্ধ করতে? এবার তদন্ত মন নেয় অন্যদিকে। ডাক্তার অনু আর বাকিরা যখন ভাবছিল সংক্রমণের সূত্রগুলো তারা ধরে ফেলেছে, তখন সবার সামনে আসে একটা বড় প্রশ্ন, সারা কিভাবে আক্রান্ত হলো? আবিদ সারাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু সে নিজেকে দোষী ভাবছিল। তার মনে হচ্ছিল হয়তো তার থেকেই সারার শরীরে ভাইরাস ঢুকেছে। ঠিক সেই সময় এগিয়ে আসে সেই হসপিটালের কর্মী বাবুরাজ। বাবুরাজ সেই সব মানুষদের একটা তালিকা তৈরি করে অনুর হাতে দেয়, যেখানে 5 মে তারা হসপিটালে ছিল ঠিকই, কিন্তু ডাক্তারদের নজর এড়িয়ে গিয়েছিল। অনু এবার সেই তালিকাটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করে। সে দেখতে পায় আবিদ প্রথমে যে রোগী দেখেছিল সে রোশানের সাথে একই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের নিয়মিত কথা হতো। তার নাম বিপন, আর এই বিপনই জাকিরাকে হসপিটালে নিয়ে এসেছিল। সব দেখে অনু তখন দৌড়ে যায় বিপিনের কাছে। বিপিনের সাথে কথা বলে সে একটা অদ্ভুত তথ্য পায়, যা আবিদকে এক বিরাট মানসিক বোঝা থেকে মুক্তি দেয়। অনু জানতে পারে সারার শরীরের ভাইরাসটা আসলে আবিদ থেকে ছড়ায়নি, সেটা ছড়িয়েছে অন্যভাবে। তখন আবিদ পাগলের মতো সারার ফেলে যাওয়া মোবাইলটা নিয়ে চেক করতে শুরু করে। সে দেখতে পায় 5 মে সারা তার এক আত্মীয় সিটি স্ক্যান রিপোর্ট নেওয়ার জন্য সিটি স্ক্যান রুমের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় জাকিরিয়াকেও সিটি স্ক্যান করানোর জন্য ওই স্থানে নিয়ে আসা হয়। আর এখান থেকেই তার অজান্তেই সারার শরীরে ভাইরাস ঢুকে পড়ে। সব প্রমাণ হাতে পেয়ে আবিদ যেন একটা বুক ভরে নিঃশ্বাস নিতে পারে, অন্তত তার কারণে সারা মারা যায়নি। এদিকে পুরো শহর যখন একটু একটু করে শান্ত হতে শুরু করছিল, তখন আসে একটা দুঃসংবাদ। ডাক্তার স্মৃতির নিজের শরীরই খারাপ হতে শুরু করেছে। সবার মনে ভয়, তবে কি এই ডাক্তারও নিপা ভাইরাসে আক্রান্ত? কিন্তু পরীক্ষা
পরীক্ষার রিপোর্ট আসার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ স্মৃতির রিপোর্ট ছিল নেগেটিভ। কিন্তু এই স্বস্তিটা বেশিক্ষণ টেকে না, কেননা ঠিক তখনই কৃষাণ নামে নতুন এক রোগীর শরীরে নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এই খবরটাতে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ কৃষ্ণানের সাথে জাকারিয়ার চেনা পরিচয় দূরে থাক, এমনকি তাদের এলাকাও ছিল আলাদা। তখন স্বাস্থ্যমন্ত্রী জানায়, যদি এক সপ্তাহের মধ্যে প্রমাণ করতে না পারো যে কৃষ্ণানের শরীরের এই ভাইরাস জাকারিয়া থেকে এসেছে, তবে এটাকে টেরোরিস্ট অ্যাটাক হিসেবে ধরে নেওয়া হবে। আর সেটা হলে পুরো কেন্দ্রীয় সরকার তাদের এই তদন্তের ভার নিজ হাতে নিয়ে নেবে। যার ফলে ডক্টর সুরেশ আর অনুর হাতে সময় আছে মাত্র 7 দিন। তারা কি পারবে এই রহস্যময় কিষানের সাথে জাকারিয়ার কোনো যোগসূত্র বের করতে, নাকি সত্যি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য? তাই 1 সেকেন্ড দেরি না করেও সুরেশ আবারও চলে যায় জাকারিয়ার বাড়িতে। এবার সুরেশ জাকারিয়ার ছোট ভাই ইয়াহিয়াকে জিজ্ঞেস করে, ভালো করে মনে করে দেখো তো, এই কৃষাণকে তোমরা কি চিনতে? জাকারিয়া কি কখনো তার সাথে দেখা করেছে? তখন ইয়াহিয়া সাফ জানিয়ে দেয় যে এই লোককে কে চেনে না। তবে কথা বলতে বলতে হুট করে ইয়াহিয়া জানায় জাকারিয়ার একটা প্রেমিকা ছিল। সুরেশ ভাবে হয়তো ওখান থেকে কোনো ক্লু পাওয়া যেতে পারে, তাই সেই সাথে সাথে মেয়েটার সাথে দেখা করতে চলে যায়। কিন্তু মেয়েটা তখন সে আর জাকারিয়ার সাথে কাটানো মুহূর্তগুলোর অনেক ছবি আর ভিডিও একটা পেন ড্রাইভে করে সুরেশকে দিয়ে দেয়। তখন সুরেশ ভাবে যে হয়তো এই ছবিগুলোর মধ্যে লুকিয়ে আছে সেই রহস্যময় জ্বর। অন্যদিকে অনু চলে যায় মৃত কৃষাণের বাড়িতে। সেখানে তার মায়ের সাথে কথা বলে সে এক অদ্ভুত তথ্য পায়। কৃষাণের মা জানায়, মারা যাওয়ার কিছুদিন আগেই কৃষাণ হঠাৎ করে অনেকগুলো টাকা তাকে এনে দিয়েছিল, কিন্তু সেই টাকা কোথা থেকে এসেছে কৃষাণ তা বলেনি। তার মা ভয় পেয়ে সেই টাকাগুলোতে হাতও পর্যন্ত দেয় না। সব শুনে অনু তখন কৃষাণের বন্ধু বান্ধব আর পরিচিতদের সাথে কথা বলে, কিন্তু কোথাও জাকারিয়ার সাথে তার বিন্দুমাত্র যোগসূত্র পাওয়া যায় না। এদিকে সুরেশ পেন ড্রাইভের ছবিগুলো একে একে চেক করতে শুরু করে। সবগুলো ছবি ছিল মোটামুটি পরিষ্কার, কিন্তু একটা ছবি ছিল একদম অস্পষ্ট আর ঝাপসা। তখন সুরেশ বুঝতে পারে যে এই অস্পষ্ট ছবির ভিতরেই হয়তো এমন কিছু আছে যা এখনো দেখা যাচ্ছে না। তাই সে দেরি না করে ছবিটাকে ল্যাবে পাঠিয়ে দেয়, যাতে সেইটাকে আরো ইনহ্যান্স করা যায়। এদিকে কৃষাণও হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা পড়ে। পরিস্থিতি হয়ে পড়ে আরো ঘোলাটে। হাতে আর মাত্র কয়েকটা দিন। আব্রাহাম, সুরেশ আর অনু মিলে ঘন্টার পর ঘন্টা মিটিং করলেও তারা কোনো কুল কিনারা পায় না। তবে ঠিক সেই সময় অনু হঠাৎ কৃষাণের মায়ের বলা সেই রহস্যময় টাকার কথা আব্রাহামকে জানায়। আব্রাহাম এক মুহূর্ত দেরি না করে পুলিশ পাঠিয়ে সেই টাকাগুলো জব্দের নির্দেশ দেয়। তারা ভাবে এই টাকাগুলো হয়তো বলে দেবে কৃষাণ কার সাথে মিশত। ঠিক তখনই তদন্তে উঠে আসে এক নতুন নাম, অ্যাম্বুলেন্স ড্রাইভার বিপিন। পুলিশ জানতে পারে যে কৃষাণের সাথে বিপিনের বেশ দহরম মহরম ছিল। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো, এই বিপিন কিন্তু সে একই মানুষ যে জাকারিয়াকে হসপিটালে নিয়ে এসেছিল। মানে দুটো সুতো এসে এক জায়গায় মিলেছে। কালেক্টর আব্রাহাম দেরি না করে বিপিনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনে। কড়া জেরার মুখে বিপিন আর বেশিক্ষণ সত্য লুকিয়ে রাখতে পারে না। এবার জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন এক ভয়ঙ্কর তথ্য যা শুনলে তুমি অবাক হয়ে যাবে। বিপিন আর কৃষাণ আসলে একসাথে জাল টাকার ব্যবসা করত। তখন বিপিন স্বীকার করে 5 মে সে যখন মুমূর্ষু জাকারিয়াকে তার অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে নিয়ে আসে, তখন তার পকেটে ছিল সেই অবৈধ ব্যবসার অনেক টাকা। জাকারিয়াকে হসপিটালে নামিয়ে দিয়ে বিপিন চলে যায় কৃষাণের সাথে দেখা করতে, তার লাভের ভাগটা বুঝিয়ে দিতে। আসল ঘটনাটা ঘটেছিল ঠিক সেই মুহূর্তে। কৃষাণ টাকা নেওয়ার জন্য বিপিনের সেই অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকেছিল। আর তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, জাকারিয়া অ্যাম্বুলেন্সের ভিতরে বমি করে দেয়, আর কৃষাণ তাড়াহুড়ো করে টাকা নেওয়ার সময় খেয়াল করেনি যে তার হাতে জাকারিয়ার সেই ভমিটিং লেগে যায়। তাই সে হাত না ধুয়ে সেটা নিজের জামাতে মুছে ফেলেছিল। ব্যাস, এভাবেই জাকারিয়ার শরীর থেকে সেই মরণঘাতী ভাইরাস কৃষাণের শরীরে নিঃশব্দে ঢুকে পড়ে। মোট কথা, কৃষাণ কোনো ষড়যন্ত্রের অংশ ছিল না, কিন্তু স্রেফ এক চরম দুর্ভাগ্যের শিকার সে। এই সব কথা শুনে ডাক্তার অনু আর আব্রাহাম স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এটা এখন পরিষ্কার এটা কোনো টেরোরিস্ট অ্যাটাক নয়। কিন্তু শেষ একটা প্রশ্ন এখনো ঝুলে আছে, জাকারিয়ার শরীরে এই ভাইরাস এলো কোথা থেকে? তবে সে কি কারো সংস্পর্শে এসেছিল? সুরেশ তখন ল্যাব থেকে আসা সেই ইনহ্যান্স করা ছবিটার দিকে তাকায়। ছবিটা এখন একদম ঝকঝকে পরিষ্কার, আর এই ছবিতে দেখা যায় জাকারিয়া একটা ফল হাতে নিয়ে হাসছে, এবং এই ফলের এক পাশে স্পষ্ট একটা দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে।
ঠিক এই একটা ছবি এবার পুরো রহস্যের জট খুলে দেয়। সুরেশ বুঝতে পারে ওটা কোনো মানুষের কামড় নয়, বরং ওটা ছিল ফল খেকো এক বাদুড়ের কামড়। জাকারিয়া প্রায় জঙ্গল থেকে ফল পেড়ে আনতো, আর ওই দিন সে অসাবধানতাবশত বাদুড়ে খাওয়া একটা ফল খেয়ে ফেলে, আর সেই একটা ফলের কারণে পুরো শহর মরণাঘাতী ভাইরাস ছড়িয়ে যায়। আর এভাবেই জাকারিয়া হয়ে ওঠে এই মুভির ইন্ডেক্স পেশেন্ট। মোট কথা পুরোই বিপর্যয় শুরু হয়েছিল একটা বাদুড়ের খাওয়া ফল থেকে, আর এই কারণে শেষ হয় 21 জন মানুষের প্রাণ। আর এটা জানার পর থেকে পুরো শহর হয়ে যায় লকডাউন। এভাবে চলতে থাকে 21টা দিন, আর 21 দিন পর ধীরে ধীরে সব পেশেন্ট কমতে শুরু করে। ফাইনালি 27 দিনের মাথায় আর কোনো নতুন পেশেন্ট ভর্তি হয় না, যার ফলে শহরের লকডাউন ফাইনালি খুলে দেওয়া হয়। আর কেরালার মানুষ বাঁচে সেই ভয়ঙ্কর নিপা ভাইরাসের হাত থেকে। ঠিক এই সিনের মধ্য দিয়ে শেষ হয় এই অসাধারণ থ্রিলিং মুভিটি।